হ্যাঁ, ছোট্ট সোনারা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে কয়েকটা বিষয় শেয়ার করব বা আলোচনা করব। আমি জানবো যে তোমরা কতটুকু কি শিখলে, সেই জানার জায়গাটায় আমি এখন যাচ্ছি। এর আগের দিন যেটা আমাদের হয়েছিল সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। জীবিকা ব্যাপারে, এই যে জীবিকা ও সম্পদ, এই জীবিকা ও সম্পদের আগের দিনে হয়েছিল পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা, পশ্চিমবঙ্গের মানুষের কিছু কিছু অঞ্চলের মানুষের জীবিকা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর কি, যে দার্জিলিং এর যে চা এবং কমলা লেবু পৃথিবী বিখ্যাত, সেটা নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। আমরা আলোচনা করেছিলাম সমুদ্র বা পুকুর বা নদী, এই এলাকাগুলোর মানুষের জীবিকা কেমন হতে পারে। যে এলাকাগুলোয় প্রচুর বৃষ্টিপাত হয়, জঙ্গল আছে, সেখানকার মানুষের জীবিকা এরকম হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আগের দিন আলোচনা করেছিলাম, জেনেছিলাম, তাই তো? আজকে আমরা এই আমাদের পরিবেশের জীবিকা ও সম্পদ, এই যে একক, এর ভিতরে নানা রকম হাতের কাজ ও জীবিকা, মানে হাতের কাজ দ্বারাও যে জীবিকা অর্থাৎ জীবন ধারণ করা যায়, সেইটা সম্বন্ধে আমরা আজকে জানবো। নানা রকম হাতের কাজ ও জীবিকা, হাতের কাজ দিয়ে জীবন ধারণ করা, মানে হাত দিয়ে যে জিনিসগুলো আমরা তৈরি করছি, সেইগুলো আমরা বিক্রি করে অর্থ বা টাকা পয়সা পাচ্ছি, এবং সেই টাকা পয়সা দিয়ে আমাদের সংসারটা চলছে। সেই নানা রকম হাতের কাজ ও জীবিকা নিয়ে আমরা আজকে আলোচনা করব, জানবো। এখন প্রথমেই আমরা আসছি এই পুতুলের ব্যাপারটাই আসি। এই যে পুতুল তৈরি, এখন ওই পুতুল নাচ কিন্তু একটা সময় মানুষের জীবিকা ছিল। এখন কিন্তু সেই রকম পুতুল নাচের যে জীবিকার সেই ব্যাপারটা আর এখন দেখা যায় না। তবে পুতুল তৈরি এটা হতেই পারে। এখানে কিন্তু একটা জিনিস চলে আসছে, আমাদের অনেক সময় অনেকেই বলে তালপাতা শেখা। এটা কিন্তু অনেক সময় আমরা শুনতে পাই, তালপাতা শেখা। এটা কিছুই নয়, একটা পুতুল, সেই পুতুলের নিচে দুটো কাঠি থাকে, আর তাদের পুতুলের হাত থাকে, হাত। এইবার কি হয়, কাঠি দুটো যদি ঘোরানো যায়, তাহলে পরে পুতুলটা এরম হাত পা এরম ছড়িয়ে ছড়িয়ে নাচতে থাকে, এরম করে নাচতে থাকে। এটাকে আগেকার যুগে, এখন তো পাওয়া যায় না, এখন ওই জিনিসগুলো তৈরি করে না মানুষরা, সেটাকেই বলা হচ্ছে তালপাতা সিপাই। এখন এই তালপাতা সিপাই এটা একটা গেল। আর একটাই আমরা আসছি, এটা অনেক পুরনো ব্যাপার ছিল, নকশি কাঁথা। এটা আজ থেকে 20 বছর বা 30 বছর আগে এই নকশি কাঁথা, এই বিষয়টা খুব প্রচলন ছিল। প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই নকশি কাঁথা একটা থাকতো, এবং খুব আশ্চর্যের ব্যাপার, মানে খুব ভালো লাগার বিষয়, বাড়িতে কোনো অতিথি গেলে পারে অনেক সময় সেই কাঁথাটা পেতে দেওয়া হতো, এবং তার উপরে ওই অতিথিরা বসতেন। সে কাঁথাটা কেমন হতে পারে? সে কাঁথাটা বিভিন্ন কাপড় দিয়ে তৈরি করা হতো, এবং সেটা বিভিন্ন সেলাই করা হতো, সুচ সুতো দিয়ে সেলাই করা হতো, কালার সুতো দিয়ে। আর কি থাকতো এই নকশি কাঁথায়? আর থাকতো হচ্ছে বাঘের ছবি, হাতির ছবি, গাছের ছবি, হরিণের ছবি। কাঁথার ভিতরে মা ঠাকুমারা সুতো দিয়ে ওই কাঁথার উপরে কিন্তু ওই ছবিগুলো খুব সুন্দর করে ওনারা তৈরি করে ফেলতেন। বড় আশ্চর্যের ব্যাপার, বড় সুন্দর ব্যাপার। এখন দেখতে পেলে
ভালো লাগতো আমাদের। তোমরা তোমাদের ঠাকুমাদেরকে জিজ্ঞেস করতে পারো, তা ওনারা হয়তো ওনাদের বাক্সে বা ওনাদের সংগ্রহে এই নকশি কাঁথার কিছু অংশ থাকলেও থাকতে পারে। যাই হোক, যারা এগুলো দেখতে পাবে তাদের নিজেদেরকে ভাগ্যবান মনে করবে, আর যারা দেখতে পাবে না তাদের আর কিছু করার নেই। আমরা তো বর্তমানে আধুনিক গতিময় যুগে গিয়ে চলেছি, আমরা আরো অনেক নতুন আবিষ্কার দেখতে পাবো। এইটা নিয়ে আমরা এক্ষেত্রে সন্তুষ্ট থাকছি। তারপরে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু মাটির কাজ, অর্থাৎ মাটির জিনিস কিন্তু মানুষ তৈরি করেছে। মাটির কাজ, মাটির জিনিস কিন্তু মানুষ তৈরি করেছে। এখন আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের মাটির কাজের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মনে পড়ে যায় সেটা হচ্ছে যে কৃষ্ণনগরের মাটির পুতুল। কৃষ্ণনগরের মাটির পুতুল আমি দুটো তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমার অনেকগুলোই সন্দেহ আছে, যাক আমি দুটো মাটির পুতুল তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারবো। আমি দেখাচ্ছি। এ দেখো কৃষ্ণনগরের দুটো মাটির পুতুল। এটা আমি কৃষ্ণনগরের ঘূর্ণি বলে যে জায়গা আছে, বিখ্যাত মাটির পুতুল তৈরি হয়, সেখান থেকে কিনে নিয়ে এসেছি। হাতে বানানো এই পুতুলগুলো, এবং যেখান থেকে এটা কেনা তার দাদু মানে বাবার বাবা রাষ্ট্রপতির কাছ থেকে মাটির পুতুল তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার উনি পেয়েছিলেন, রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন। সেখান থেকে এই দুটো আমি সংগ্রহ করে এনেছি। যাই হোক, কৃষ্ণনগরের মাটির পুতুল, তাহলে কি শুধু কৃষ্ণনগরের মাটির পুতুল হবে, আর কোথাও হবে না? অবশ্যই হবে। রথের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পুতুল আসে। সব সময় যে কৃষ্ণনগরের হবে তা নয়, আগ্রহ থাকলে তুমি আমিও বানাতে পারি। এখন এই যে মাটির পুতুল, শুধু মাটির পুতুল নয়, মাটি দিয়ে আরো অনেক জিনিস কিন্তু হয়। কলসি হয়, ছড়া হয়, এগুলো কিন্তু মাটি দিয়েই হয়। শুধু তাই নয়, আমাদের বিদ্যালয়ে যে সরস্বতী পুজো হয় বা পাড়াতে যে দুর্গা পুজোটা হয়, কালী পুজোটা হয়, সেটাও কিন্তু ওই মূর্তিটা, ওই দেবী মূর্তিটা কিন্তু মাটি দিয়েই তৈরি হয়। তোমরা আশ্চর্য হয়ে যাবে, পাশাপাশি দুটো যদি মূর্তি রাখা যায়, একটা ঘূর্ণির মূর্তি, অর্থাৎ দুর্গা ঠাকুর ঘূর্ণি, কৃষ্ণনগরে ঘূর্ণির, আর পাশাপাশি আরেকটা অন্য জায়গার যদি মূর্তি রাখা হয়, তোমাদের কিন্তু চোখটা ওই কৃষ্ণনগরের ঘূর্ণির যে মূর্তিটা আছে বা যে দুর্গা প্রতিমাটাই হোক বা যে প্রতিমাই হোক, সেটার দিকে চোখ চলে যাবে। কৃষ্ণনগরের মাটির পুতুল এতটাই বিখ্যাত, জগৎ বিখ্যাত, এমনকি বাইরের দেশে এইরকম প্রতিমা যাচ্ছে, সেখানে পুজো হবে বলে, দুর্গা পুজো হবে বলে এরকম প্রতিমা, মাটির প্রতিমা সেখানে চলে যাচ্ছে, এই ঘূর্ণি থেকেই যাচ্ছে। তা যাই হোক, আর কুমোরটুলি আছে, কলকাতার কুমোরটুলিতে খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়। কৃষ্ণনগর থেকে কিন্তু অনেক শিল্পী ওই কুমোরটুলিতে গিয়ে ওখানে বসবাস করছে বা ওখানে আছে, ওরাও কিন্তু ওখানে মূর্তি তৈরি করছে। দেখার মতো মূর্তি, দেখার মতো মূর্তি। তাহলে এই হচ্ছে আমরা মাটির পুতুল বা মাটির মূর্তি নিয়ে একটু জানলাম। আর এবার আমরা জানবো হচ্ছে বাঁশের কাজ। এখন শুধু যে পুতুল তৈরি, নকশি কাঁথা, মাটির কাজ, এইগুলো দিয়েই যে মানুষের সমস্ত নানা ধরনের জীবিকা হয়ে গেল তা তো নয়। এবার বাঁশের কাজে আসছি আমরা। বয়চন্দ্রেন্দু আকার কিন্তু বাঁশের কাজ, বাঁশ দিয়ে কি কাজ হতে পারে, বাঁশ দিয়ে কি ধরনের জিনিস তৈরি হতে পারে যেগুলো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন হতে পারে? বাঁশি, যেমন বাঁশি, পি 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 করে বাজে বাঁশি,
সেই বাঁশি কিন্তু বাঁশ দিয়ে তৈরি। ভাবো একটা বাঁশ, সেটাকে বাঁশি সুরের জায়গায় চলে গেল। বাঁশি থেকে আমরা বাঁশ থেকে বাঁশি, আর সেখান থেকে আমরা সুরের জায়গায় চলে যাচ্ছি, গানের জায়গায় চলে যাচ্ছি, মিউজিকের জায়গায় চলে যাচ্ছি। ভাবতে পারছো কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় পৌঁছে গেলাম? বাঁশ তো আর কলকাতা শহরে তৈরি হচ্ছে না, দুর্গাপুরের শহরে তৈরি হচ্ছে না, বাঁশ তৈরি হচ্ছে গ্রাম বাংলায়। সেই গ্রাম বাংলার লোকরাই কিন্তু বাঁশ দিয়ে বাঁশি বানাচ্ছে। সেই বাঁশি যাচ্ছে বিভিন্ন জায়গায়, মানুষ ভালোবেসে সেই বাঁশি শিখছে এবং পরবর্তীকালে বিভিন্ন গানের ক্ষেত্রে বাঁশি ব্যবহার হচ্ছে। তাহলে ভেবে দেখো কোথা থেকে কোথায় চলে যাচ্ছে একটা জিনিস। তাহলে এখান থেকে অর্থ উপার্জন হচ্ছে। তাহলে এক বাঁশিতেই দেখো কতজন মানুষ অর্থ উপার্জন করছে। একজন বাঁশ বুনলো, সেই বাঁশটা আর একজন কিনলো, তাহলে তার অর্থ হলো। সেই বাঁশটা সে কিনে কি করলো? বাঁশি তৈরি করলো। তাহলে সেই বাঁশিটা আবার সে কি করলো? বিক্রি করলো। তাহলে তার অর্থ উপার্জন হলো, যে বাঁশিটা তৈরি করলো। এইবার যে বাঁশি শিখলো, সেই বাঁশ দিয়ে তৈরি বাঁশিটা যে শিখলো, সে আবার আর জায়গায় মিউজিশিয়ানের কাছে গেল, সেখানে সে বাঁশি বাজাচ্ছে, সেখানে সে টাকা অর্থ উপার্জন করতে পারছে। তাহলে জীবিকাটা কোন জায়গা থেকে কোন জায়গায় উঠে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের বাঁশি। শুধু কি আমরা এই বাঁশের কাছ থেকে বাঁশি তৈরি করছি? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা কি শুধু বাঁশ থেকে শুধু বাঁশি তৈরি করছি? না, কখনোই না। বাঁশ এবং বেত দুইজনে ভাই এবং বোন একসাথে এরা। এই বাঁশ থেকে আমরা আরো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি। আমরা বাঁশ থেকে আর কি করতে পারি? আমরা বাঁশ থেকে মই তৈরি করতে পারি। আমরা বাঁশ থেকে বিভিন্ন ধরনের বেড়া দেওয়া হয়, যাতে ছাগল বা গরু বাগানে না ঢুকতে পারে। সেই বাঁশ থেকে, সেই বাঁশ দিয়ে এটা তৈরি করা যায়। আর কি করা যায়? মোড়া তৈরি করা যায়। বাঁশ এবং বেত দিয়ে মোড়া তৈরি করা যায়, যেটা হালকা, অপেক্ষাকৃত হালকা চেয়ার, কাঠের চেয়ার টিয়ারের থেকে অপেক্ষাকৃত হালকা। সেইটাতে আমরা বসে, অনেক সময় আমরা বসি, বা তোমাদের বাড়ির অনেকে সেইটা বসে খবরের কাগজ পড়েন বা অন্যান্য কাজ করছেন। এই বাঁশ থেকেই কিন্তু এটা তৈরি হচ্ছে। এবার আমরা আসছি সোলার তৈরি জিনিস। এবার আমরা আসছি সোলার। তালু ছয় ওকার লয়াকার র, সোলার তৈরি জিনিস। পর্যায় হস্যি দন্তনায় হস্যি দন্তস্ব জিনিস। শোলা দিয়ে তৈরি যে জিনিস, সেটাকে বলা হচ্ছে সোলার জিনিস। এখন শোলা দিয়ে কি কি হতে পারে? তোমরা নিশ্চয় দেখেছো প্রতিমা বা ঠাকুরের মূর্তি, তার গায়ে যে গয়নাগুলো থাকে সেগুলো কিন্তু শোলা দিয়ে তৈরি হয়। তার গায়ে যে গয়নাগুলো থাকে সেগুলো কিন্তু শোলা দিয়ে তৈরি হয়। আর কি হতে পারে? শোলা দিয়ে আর কি হতে পারে? চাঁদমালা হতে পারে, বিয়েতে বররা পরে যে টোপো সেটা হতে পারে, বিভিন্ন ধরনের মালা হতে পারে শোলা দিয়ে। এগুলো কিন্তু শোলা দিয়ে তৈরি হয়। যাই হোক, এগুলো যেমন হচ্ছে, আচ্ছা, যারা এই কাজ করে তাদেরকে কিন্তু আবার বলা হয় মালাকার। এই সোলার কাজ যারা করে তাদেরকে বলা হচ্ছে মালাকার। সোলার কাজ যারা করছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু মালাকার। হ্যাঁ, বুঝতে পারলে? আর হচ্ছে এই মনসার ঘট, লক্ষ্মীর পট, এইগুলো যারা তৈরি করছে তাদেরকে বলা হচ্ছে কুম্ভকার। মনসার যে ঘটের যে নকশাগুলো তৈরি করা হচ্ছে, মনসার ঘট, লক্ষ্মীর পট, এইগুলো যারা তৈরি করছে, সেই মাটির সরার উপরে যে নকশাগুলো তৈরি হচ্ছে, এই সামগ্রিকভাবে এটাকে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে কুম্ভকার। যাই হোক, আমরা এবার আসছি হচ্ছে মুখোশ। এখন মুখোশ হচ্ছে যে মুখের উপরে একটা জিনিস বসিয়ে দেওয়া হলো। মুখোশ কেন আসছে এটা তোমরা বলছি তোমাদের। এই যে মুখোশ,
এই মুখোশটা কিন্তু আমরা খুব দেখতে পাই পুরুলিয়া অঞ্চলে এই মুখোশ নিয়ে কিন্তু অনেক বড় কাজ হয়। হ্যাঁ, ঠিক বলেছো। ছৌ নৃত্য, এই ছৌ নৃত্যতে মুখোশ লাগবেই। বিভিন্ন দেব দেবী মানুষ বিভিন্ন দেব দেবী সাজে, বিভিন্ন দেব দেবী সাজছে, কখনো লক্ষ্মী, কখনো দুর্গা, কখনো সরস্বতী, কখনো মা কালী সাজছে, তখন ওই মুখোশটা পরে নিচ্ছে। আর ছৌ নৃত্যে বিভিন্ন ধরনের যে ময়ূর টয়ূর এগুলো তৈরি করা হয়, বা সিংহ তৈরি করা হচ্ছে, একদম পুরো দুর্গার মতো। মহিষাসুর মর্দিনী একদম এরকম ভাবে যাচ্ছে, এইভাবে যুদ্ধ করছে, সেই মুখোশ টুকোশ পরে নেচে টেচে অমুক তমুক করে করছে। হ্যাঁ, এই যে মুখোশ থেকেই কিন্তু এইগুলো আসছে। একদম পশ্চিমবঙ্গের নৃত্যের জায়গাটা যেতে গেলে পারি ছৌ নৃত্যের কথাটা সব থেকে আগে আসে। সারা ভারতবর্ষের লোকরা জানে ছৌ নৃত্য ব্যাপারটা কি। এমনকি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যে অনুষ্ঠান হয় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে, সেখানে কিন্তু ছৌ নৃত্য আমাদের ট্যাবলো অনেক সময় যায়। এতটাই জনপ্রিয় ছৌ নৃত্য। ছৌ নৃত্যে তোমরা দেখো, তোমাদের খুব আনন্দ হবে, খুব মজা লাগবে। হ্যাঁ, তার ভেতরেই তোমরা ঢুকে যাবো না যে হ্যাঁ মার 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 অসুখকে মার, এরকম ভাবে তোমাদের ইচ্ছা করবে বলতে। যাই হোক, এটা গেল মুখোশ। হ্যাঁ, এবার আমরা আসছি, শুধু তো আমরা এইটুকু করছি না, এগুলো কিন্তু আমরা ঘরে বসেই করছি। কিন্তু এখানে আরেকটা বিষয় আমরা আলোচনা করছি যে ঘরে বসে নানা রকমের কাজ। ঘরে বসে আছি, এই যে ঘরে বসে নানা রকমের হাতের কাজ, কিন্তু নানা রকমের কাজ, এটা বলতে গেলে কিন্তু নানা রকমের হাতের কাজ বোঝাচ্ছে। কিন্তু শান্তিপুরের তাঁত বিখ্যাত, সেটা কিন্তু ঘরে বসে খটখট 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 করতে করতে ওরা তাঁতে এই সুতো দিয়ে তাঁতের শাড়ি বানাচ্ছে, বিভিন্ন রকমের নকশা করছে, মুর্শিদাবাদের তাঁত শিল্প বিখ্যাত। তোমাদের মাদেরকে জিজ্ঞেস করে দেখবে, ওনারা বলবেন এই বিষয়গুলো। সেটাও কিন্তু মুর্শিদাবাদের তাঁত শিল্প বিখ্যাত। বালুচরী শাড়ি, এটা কিন্তু বিখ্যাত। বাঁকুড়ার বিষ্ণুপুরের যে শাড়িটা, সেই শাড়িটা হচ্ছে খুব বিখ্যাত। বালুচরী কাজ ফাজ থাকে, অনেক দাম টাম ওই শাড়িগুলোর, বালুচরী শাড়ি। তো যাই হোক, এইগুলো কিন্তু ঘরে বসে নানা ধরনের এই কাজগুলো হচ্ছে। শুধু তাই নয়, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই যে এটা আমার স্কুলের এক মাস্টারমশাই তৈরি করেছেন। এর কি আছে? এটাও কিন্তু একটা কাজ, এটাও কোনো মানুষ করতে পারে। সেটা হচ্ছে যে তোমরা ব্যাডমিন্টন খেলো, তার যে ফেদার বা ফুলটা আছে, সেই ফুলের যে খাপ, সেই খাপের মাথার যে অংশ, সেটা এখানে নেওয়া হয়েছে। আর কি করা হয়েছে, এইগুলো হচ্ছে এই হলুদ রঙের যে জিনিসগুলো, সেগুলো কিছুই নয়, সেগুলো হচ্ছে এক ধরনের কাগজ। এই কাগজগুলোকে আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে। আর বিয়ে বাড়িতে যে কার্ডগুলো দেয়, অনেক সময় নিমন্ত্রণের কার্ড ফার্ড আসে বিয়ে বাড়িতে, এরকম নকশা করা অনেক জিনিস থাকে, সেইগুলো মাস্টারমশাই কালেক্ট করেছেন, সংগ্রহ করেছেন, সেইগুলো উনি বসিয়েছেন। আর এখানে জড়িটা উনি কিনেছেন, এই জড়িটা উনি কিনেছেন। হ্যাঁ, কিনে, আর এই ভিতরের যে মোটা অংশটা, সেটা হচ্ছে পিচবোর্ডের অংশ, বা জামা কাপড়ের যে খাপগুলো থাকে, সেই খাপের অংশগুলো দিয়ে উনি এটা তৈরি করেছেন। ব্যাস, এটা সুন্দর ফুলদানি। যখন আমাদের মাননীয় অববিদ্যালয় মহাশয় আমার বিদ্যালয় পরিদর্শন করতে যান, তখন ওই মাস্টারমশাই, উনি কিন্তু আমার থেকে সিনিয়র, ওনার নাম হচ্ছে বিশ্বরঞ্জন বর্মন মহাশয়, উনি এইরকম একটা সুন্দর ফুলদানি আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়, অফিসারকে উনি দিয়েছিলেন। খুব খুশি হয়েছিলেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়। তো এইভাবে কিন্তু আমরা কর্মশিক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু তৈরি করতে পারি। দেখো, জিনিসটা নিশ্চয়ই ভালো লাগছে। ফুলদানি, এটা উনি আমাকে দিয়েছেন, আমি সংগ্রহ করে রেখেছি, অনেকদিন আগে দিয়েছেন উনি। এখন দেখলে হয়তো ভুলে যাবে, কিন্তু আমি কালেক্ট করে রেখে দিয়েছি।
আমার বাড়িতে এমন জায়গায় রেখেছি, লোক ঢুকলে পারে আগে এটা দেখতে পাবে। তো যাক, এগুলো কিন্তু হাতের কাজ। শুধু এটাই নয় যে তোমরা দেখতে পাও যে সামুদ্রিক অঞ্চলে যারা আছে, এটা একটা শঙ্খ, শঙ্খটাকে এমন ভাবে সেট করা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর এই শঙ্খটাকে লাগছে। এটা টেবিলে রেখে দেওয়া যেতে পারে, দেখো খুব সুন্দর জিনিস, বা শোকে সাজিয়ে রাখার মতো জিনিস। এটাও কিন্তু হাতের কাজ, এটা কিন্তু কিনতে হয়েছে, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয়েছে, এটা আমাকে কেউ গিফট করেনি, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয়েছে। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু আমরা সামুদ্রিক অঞ্চলে এগুলো পাবো। এগুলো আমরা যখন বেড়াতে যাই তখন এগুলো ওখান থেকে কিনতে হয়, হ্যাঁ, আত্মীয় স্বজনকে অনেক সময় গিফট দিতে হয়, এগুলো আমরা করি, ব্যবহার করি। এছাড়াও আমরা দেখো মাটির তৈরি, পোড়া মাটির তৈরি, বাঁকুড়ার বিখ্যাত জিনিস পোড়া মাটির তৈরি। এই জিনিসগুলো, এগুলো কিন্তু বাঁকুড়া থেকে সংগ্রহ করা পোড়া মাটির তৈরি জিনিস, এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। এগুলো এক ধরনের মানুষের জীবিকা। আমার বাড়ির খুব কাছের একজন তিনি মাটি দিয়ে এই জিনিসটা তৈরি করেছেন। মাটিটাকে প্রথমে তৈরি করে পুড়িয়েছেন, পোড়ানোর পরে তারপরে হাতের কাজের মাধ্যমে এই নকশাটা উনি তুলে ধরেছেন। আমার বাড়ির কাছাকাছি এক মহিলা। তাহলে দেখো, এই জিনিসগুলো কিন্তু নানা ধরনের কাজের ভেতরেই পড়ছে। এছাড়া কি হতে পারে? এছাড়া আমরা দেখতে পাই না, গরমের সময় পাখা লোডশেডিং হয়ে গেলে তখন পাখার হাওয়া খাই, তাল পাতা দিয়ে তৈরি। এটাও তো এক ধরনের কাজ, এটাও তো জীবিকা মানুষের, এক শ্রেণীর মানুষের জীবিকা। শুধু এটা কেন, আমরা খুব কম পয়সাতে এই যে এই পাখাগুলো কিনি, এটাও তো এক ধরনের মানুষের জীবিকা। শুধু তাই কেন, আরো আছে। এ দেখো, এই জিনিসগুলো গাড়ি টাড়ি মোছার জন্য, চার চাকা মোছার জন্য এগুলো মানুষ ব্যবহার করে। তাহলে এটাও তো কেউ একজন তৈরি করেছে, এটাও কিন্তু এক ধরনের জীবিকা। ডোকরা বলে একটা জিনিস আছে। ডোকরা কিছুই নয়, পিতলকে গলানো হলো, ছাঁচে ফেলা হলো, দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হলো। কখনো কাজের লতা, কখনো সেই পঞ্চপ্রদীপ, কখনো দেবী মূর্তি, লক্ষ্মী সরস্বতী তৈরি করা হচ্ছে। এগুলো হচ্ছে ডোকরা শিল্প। হ্যাঁ, এগুলো হচ্ছে ডোকরা শিল্প। এখন শুধু তাই না, এরকম হাতের আংটি দেখছো, তামা দিয়ে তৈরি, সোনার আংটি হতে পারে। এগুলো কিন্তু ধাতু দিয়ে তৈরি হয়েছে, এগুলো ধাতু দিয়ে তৈরি। তাহলে এগুলো একটা শিল্প। সোনার উপর দোকানে যারা কাজ করছে তারা এই শিল্পগুলো ফুটিয়ে তুলছে বা তুলে ধরছে। এছাড়াও দেখো, লোহার যারা কাজ করে, লোহার বিভিন্ন ধরনের দা, কুল এগুলো তৈরি করে, সেটা কিন্তু তাদেরকে কিন্তু কর্মকার বলা হচ্ছে। লোহার যে জিনিসগুলো যারা তৈরি করছে, দা, কুল, নিড়ানি, হ্যাঁ, এগুলো কিন্তু কর্মকাররা তৈরি করছে। এখন দেখা গেল যে কত রকমের উপাদান থাকতে পারে। বাড়ির কাছে দেখা গেল যে একটা চাউমিনের বড় দোকান তৈরি হয়েছে বা একটা কারখানা তৈরি হয়েছে, সেখানে দেখা গেল কোনো একটা লোক গম কিনে এনে সেই গমটাকে পেশাই করে সেই ময়দাটা এই চাউমিনের মেশিন যেখানে তৈরি হচ্ছে সেখানে সাপ্লাই দিল। তাহলে পরে কতগুলো লোকের কর্মসংস্থান হয়ে গেল। তাহলে এই যে বিষয়টা, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা মানুষের কর্মের বা জীবিকা, এক একটা মানুষের জীবিকা বা কর্মসংস্থানের একটা উপায়। আর কি হতে পারে? ময়দা দিয়ে বিস্কুট হতে পারে, পাউরুটি হতে পারে, তাই না? বিভিন্ন ধরনের বিস্কুট আমরা যেটা খাই সেগুলো, এগুলো কিন্তু ময়দা হচ্ছে, এর হচ্ছে উপাদান। এই দেখো, এই যে ব্যাগটা, এই ব্যাগটা, এটাও তো একটা কোন একটা জিনিস, এটা একটা কাপড়, এটা একটা কাপড়, সিনথেটিক একটা কাপড় দিয়ে তৈরি এই ব্যাগটা। কত রকমের নকশা টকশা করে এই ব্যাগটা আমাদের কাছে বিক্রি করছে। তাহলে এটা একটা জীবিকা মানুষের। এইভাবে কিন্তু আমরা একের পর এক অনেক ধরনের জীবিকা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। জীবন ধারণের জন্য কাজ, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জীবিকাগুলো কিন্তু আমাদের জানতে হবে। কাগজ দিয়ে কি তৈরি হতে পারে? এটাও তো একটা জীবিকা। কাগজ দিয়ে ঠোঙা তৈরি হতে পারে, কাগজ দিয়ে ঠোঙা তৈরি হতে পারে।
তাহলে এটা একটা মানুষের জীবিকা। জঙ্গল থেকে এক ধরনের পাতা নিয়ে আসছে, সেই পাতা বুনে 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 বুনে, মানে শাল পাতা বুনে 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 থালা হয়ে গেল। আর বিয়ে বাড়িতে অনেক সময় সেই থালাগুলো দেখতে পাই, শাল পাতার থালা। তাহলে পরে এই যে থালাটা যে বানাচ্ছে, একজন জঙ্গল থেকে নিয়ে এলো, সে আবার আরেকজনকে বিক্রি করলো, সে আবার কি করলো, এই থালাটা বানালো, বানিয়ে বাজারে বিক্রি করলো। তাহলে এই যে মানুষগুলোর জীবিকা এইভাবে পাল্টে যাচ্ছে। কেউ নৌকা তৈরি করছে, সেটা তার জীবিকা। বোঝা গেল? এইগুলো নতুন নতুন জিনিস সৃষ্টি করা বা পুরনো জিনিসটাকে আরো নতুন ভাবে নিয়ে আসা, তবেই তো মানুষ এগুলো তাড়াতাড়ি কিনবে, তাড়াতাড়ি গ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের জীবিকা। এমনকি পশম থেকে যে সমস্ত জিনিস তৈরি হয়, পশম থেকে যে সমস্ত জিনিস তৈরি হয়, সেটাও এক ধরনের মানুষের জীবিকা। দার্জিলিং এ ভেড়ার লোম, সেখান থেকে কম্বল তৈরি হচ্ছে, সেখান থেকে বিভিন্ন ধরনের গরমের পোশাক তৈরি হচ্ছে, সেটা তাদের জীবিকা। এইভাবে কিন্তু আমাদের জীবিকাগুলো এক এক ধরনের জীবিকা আমরা মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী বেছে নিয়েছি। এবং কোনো কাজটাই ছোট নয়, খুব বড় কাজ, খুব ভালো কাজ। এবং এই কাজগুলো করে, এই জিনিসগুলো তৈরি করে সে নিজে যতটা আনন্দ পায়, যে কিনছে সে তার থেকে আরো বেশি আনন্দ পাচ্ছে। এবং সে অর্থ দিয়ে, টাকা দিয়ে সে জিনিসটা কিনে নিয়ে যাচ্ছে, যত্ন করে নিয়ে যাচ্ছে, যাতে কোনো স্পট বা দাগ না পড়ে। এতটা ভালো লাগছে। আবার তোমাদের হাতে এসে যখন পৌঁছে, তখন তোমরা আনন্দে তাকে চেপে ধরছো, তাড়াতাড়ি পড়ছো, তুমি পশমের জিনিসগুলো দেখছো কেমন লাগে না লাগে। তাহলে যাই হোক, এইগুলো হচ্ছে জীবিকা। বিভিন্ন ধরনের জীবিকা আমরা দেখতে পাচ্ছি। তা এখন এই জীবন ও সম্পদে নানা রকমের হাতের কাজ, ঘরে বসে নানা রকমের কাজ, ডোকরার কাজ, এই বিষয়টা আজকে সামগ্রিকভাবে যেটা আলোচনা হলো, সেটা পৃষ্ঠা নং 102 থেকে 106 আছে, 102 থেকে 106 আছে। এবার আমি তোমাদের কর্মপত্র দিচ্ছি। কর্মপত্র 1, জীবিকা কাকে বলে? কর্মপত্র 1, জীবিকা কাকে বলে? জীবিকা কাকে বলে? এটা গেল। কর্মপত্র 2, নানা রকমের হাতের কাজের 2টি জীবিকার নাম লেখো। নানা রকমের হাতের কাজের 2টি জীবিকার নাম লেখো। কর্মপত্র 3, তোমার ভালো লাগা একটি জীবিকার নাম বলো। কর্মপত্র 3, তোমার ভালো লাগা একটি জীবিকার নাম বলো। কর্মপত্র 4, কৃষ্ণনগরের কি বিখ্যাত? কৃষ্ণনগরের কি বিখ্যাত? এই কটা পড়ে এখনই আমাদেরকে পাঠাও, আমরা দেখি তোমরা কতটুকু শিখলে বা জানলে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই এই পড়াটা আজকে একটু দেখে নেবে, তোমাদের আরো ভালো লাগবে। আশা করি তোমরা নেক্সট দিন এই নিয়ে আমাদের আরো প্রশ্ন করবে এবং সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসছি।